প্রতিভাবান শিশু, সৃজনশীল শিশু এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুর যে টপিক রয়েছে, এই টপিক থেকে আমরা প্রিভিয়াস ক্লাসে 30টা প্রশ্ন ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা আরও 30টি প্রশ্ন এই সিরিজে নিয়ে আসলাম। তো এই সিরিজটা সম্পূর্ণ দেখতে থাকবেন। তো চলুন দেরি না করে আমরা সরাসরি ডাইরেক্ট চলে যাব প্রশ্নে, কারণ সময় নষ্ট করে আমাদের কোনো প্রয়োজন নেই, পরীক্ষা নিকটবর্তী চলে আসছে ভাই। তো ক্লাসটা উপভোগ করুন এবং কারেক্ট আনসার কী হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দিন। তো দেখুন, বলেছে নিচের কোনটি সঠিক নয়। প্রথম প্রশ্ন কী বলেছে দেখে নেওয়া যাক। নিচের কোনটা সঠিক নয়, ঠিক আছে। শিক্ষণ অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হলো। শিক্ষণ অক্ষমতা মানে যারা শিক্ষণে অক্ষম রয়েছে তাদের জন্য কোনটা প্রয়োজন। এখানে বলেছে প্রশ্ন ভালো মতো দেখবেন, নিচের কোনটা সঠিক নয় বলেছে, ঠিক আছে ভাই। তা প্রতিকারমূলক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা, দলগতভাবে শিক্ষা দান করা, সর্বদা ধনাত্মক ফিডব্যাক সরবরাহ করা, তারপর হচ্ছে শিক্ষণীয় বিষয়গুলিকে এমনভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত করা যে এই ধরনের শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারে। তো এটা কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো ভাই। এটা মনে রাখবেন, নিচের কোনটা সঠিক নয় এটা দেখে কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানান কী হতে পারে। শিক্ষণ অক্ষমতা শিশুদের জন্য আমরা কি করি, প্রতিকারমূলক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করি। অর্থাৎ যারা পারছে না, শিখতে পারছে না, তাদের জন্য আমরা রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করি, ঠিক আছে। সর্বদা তাদেরকে ধনাত্মক ফিডব্যাক দেওয়া হবে, কারণ তুমি পারবে, তোমার দ্বারা সব কিছু হবে। কখনো তাকে আমরা ঋণাত্মক বা নেগেটিভ আমরা কোনো কিছু করব না, তাকে সবসময় পজিটিভ ফিডব্যাক দেব, ঠিক আছে, তাকে উৎসাহ দেব। তারপর ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করব যা শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারে। একসঙ্গে অনেক কিছু শেখালে যদি শিখতে না পারে তাহলে ছোটো ছোটো ভাগে তাদেরকে আমরা শেখাবার চেষ্টা করব, ছোটো ছোটো পয়েন্ট দিয়ে। কিন্তু দলগতভাবে শিক্ষাদান আমরা করব না, কারণ শিক্ষক অক্ষমতা শিশুরা যারা রয়েছে তাদেরকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি তাকে এক এক করে আমাকে শেখাতে হবে। দলগতভাবে শেখালে তারা শিখতে পারবে না। তো এই ক্ষেত্রে সঠিক নয়, কারেক্ট আনসার হচ্ছে কি দলগতভাবে শিক্ষাদান ইজ দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার দিস। নিচের কোনটি শিক্ষণে অক্ষম শিক্ষার্থীর বৈশিষ্ট্য নয়। শিক্ষণে যারা অক্ষম রয়েছে শিক্ষার্থী তাদের বৈশিষ্ট্য নয় কোনটি। তো এখান থেকে আমরা জানতে পারবেন যে কোনটা বৈশিষ্ট্য রয়েছে। দেখুন প্রথম প্রশ্ন কী বলেছে দেখি, প্রথম আমাদের অপশনে কী বলেছে দেখি। এদের মনোযোগের বিস্তার এবং মনোপ্রবেশ ক্ষমতা খুব বেশি হয়। এদের মধ্যে অস্থির চিত্ততা দেখা যায়। পঠনের সময় কোনো কোনো শব্দ এরা বাদ দেয়, আবার কোনো কোনো শব্দ এরা যুক্ত করে। এরা এদের সামর্থ্য অনুযায়ী পারদর্শিতা অর্জন করতে পারে না। তো শিক্ষণে অক্ষম শিক্ষার্থীর বৈশিষ্ট্য নয় কোনটি, এটার কারেক্ট আনসার কী হবে দেখুন তো। এটি মনোযোগের বিস্তার এবং মনোনিবেশ ক্ষমতা খুব বেশি হয়, এটা কারেক্ট। পঠনের সময় কোনো কোনো শব্দ এরা বাদ দেয়, আবার যেটা কঠিন শব্দ লাগে সেটা তারা বাদ দেবে, এটা কারেক্ট। তাদের নিজের যেটা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তারা পারদর্শিতা অর্জন করতে পারে না, কারণ কি, কারণ তারা অক্ষম। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার তাদের মধ্যে অস্থির চিত্ততা দেখা যায় না। এখানে বলেছে অস্থির চিত্ততা দেখা যায়, তার মধ্যে এটা হবে কি বৈশিষ্ট্য নয়, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। কোনটিতে বধির শিশু সাধারণ শিশু অপেক্ষা সবচেয়ে অধিক পিছিয়ে থাকে। নিচের এমন কোনটি রয়েছে যেখানে যারা বধির শিশু রয়েছে তারা কি করে, সাধারণ শিশু থেকে অনেক বেশি পিছিয়ে থাকে। এটার কারেক্ট আনসার কী হবে, বৌদ্ধিক বিকাশে, সামাজিক প্রাক্ষবিক বিকাশে, না ভাষার বিকাশে, না শিক্ষাগত পারদর্শিতায়। অর্থাৎ যারা অক্ষম শিশু রয়েছে, বধির শিশু রয়েছে, তারা সাধারণ শিশু থেকে অনেক বেশি পিছিয়ে থাকে। কোথায় পিছিয়ে থাকে, কারেক্ট আনসার কী হবে, এটা কারেক্ট আনসার যেহেতু হবে, এটা কারেক্ট আনসার কী হবে, ভাষার বিকাশে। তারা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করতে তারা কী করে, বধির শিশুরা অনেক পিছিয়ে থাকে সাধারণ শিশু অপেক্ষা। অক্ষমতা বলতে বোঝায় একজন ব্যক্তির অক্ষমতা বলতে কি বোঝায়, তার দৈহিক, মানসিক, মনস্তাত্ত্বিক, প্রাক্ষবিক এবং অন্যান্য অসম্পূর্ণতার কারণে তার সর্বোচ্চ ক্ষমতাকে সামাজিক এবং আর্থিক কার্যাবলীতে ব্যবহার করতে পারছে না। আইনগত অধিকারে বৃত্তি সংক্রান্ত বিশেষ সুযোগের অধিকারী, পারিবারিক, সামাজিক বা অন্যান্য বাহ্যিক কারণে তার ক্ষমতা অনুযায়ী সামাজিক ও অর্থনৈতিক কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারছে না, না উপরের সবগুলি। কোয়েশ্চেন নাম্বার 4 কারেক্ট আনসার কী হবে। তো আপনারা যত বেশি কমেন্ট করবেন তত আপনাদের যে কনফিডেন্স লেভেল সেটা হাই হবে
এবং আপনারাও নিজে থেকে কারেক্ট আনসার কী হয় সেটা করতে পারবেন। সুতরাং কারেক্ট আনসার কী হয় খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। এবার যারা অক্ষমতা বিভিন্ন ধরনের, এখানে কিন্তু পার্টিকুলার কোনো অক্ষমতা বলেনি, এখানে ডাইরেক্ট একটা টার্ম দিয়েছে অক্ষমতা, এখানে কিন্তু পার্টিকুলার কোনো কিছু বলে না। সুতরাং দৈহিক মানসিক অক্ষমতা সেটা হবে কারেক্ট। আইনগত অধিকারে বৃত্তি সংক্রান্ত বিশেষ, এটাও তারা অক্ষমতা বোঝাচ্ছে। পারিবারিক সামাজিক অর্থনৈতিক দিক দিয়ে তারা কি রয়েছে, করতে পারছে না, অক্ষম রয়েছে। সুতরাং উপরের সবগুলি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটি শিখন অক্ষমদের বৈশিষ্ট্য নয়? শিখন অক্ষম মানে শিখতে গিয়ে অক্ষম, নিচের কোনটা বৈশিষ্ট্য নয়, মানে শিখতে পারছে না, এটার বৈশিষ্ট্য 3টা রয়েছে। তো তার মধ্যে বলেছে এখানে কোনটা নয় সেটা আমাদের বলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5, বুদ্ধি এবং সাধারণ ক্ষমতার দিক কিছু কম হতে পারে এরা স্বাভাবিকের থেকে, অর্থাৎ বুদ্ধি বা সাধারণ ক্ষমতার দিক থেকে এরা কিছু কম হতে পারে কাদের থেকে? স্বাভাবিকের থেকে তারা কিছুটা কম হতে পারে। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য হতে পারে। যারা শিশু অক্ষম তারা কিন্তু সাধারণ শিশুদের তুলনায় তারা একটু কম শিখতে পারবে। ঠিক আছে, এদের চিন্তা করার ক্ষমতা কম থাকবে। শিক্ষণ অক্ষম মানে তারা চিন্তা করার ক্ষমতা তাদের মধ্যে আলটিমেটলি কী রয়েছে, কম রয়েছে, তাই না? এরা অধীর চিত্ত হয়। ঠিক আছে, এটাও অস্থির চিত্ত, এটা আমরা মানলাম। সুতরাং এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। অধিকাংশ ক্ষেত্রে এরা অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে। শিক্ষণ অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের শিক্ষার জন্য একজন শিক্ষকের ভূমিকা কী? শিক্ষণ অক্ষমতাযুক্ত যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষকের কী ভূমিকা রয়েছে সেটা আমরা দেখব। শিক্ষণ অক্ষমতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করা। প্রতিটি শিক্ষণ অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট অক্ষমতা, যেমন পঠন অক্ষমতা, গাণিতিক অক্ষমতা ইত্যাদি দূরীকরণের মাত্রা স্থির করে আচরণ সংশোধনের কৌশল ব্যবহার করে সুফল পাওয়া সম্ভব। এই ধরনের শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন মূল্যায়নের দ্বারা উন্নতির পরিসর পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। না উপরের সবগুলি, এই ক্ষেত্রে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? একটা শিশুর যখন শিক্ষণ অক্ষমতা দেখা দেবে তখন শিক্ষকের ভূমিকা কী, বা শিক্ষক এই ছাত্রদেরকে কী করতে পারেন? শিক্ষণ অক্ষমতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে শিক্ষকের, যে তার কেন শিক্ষণ অক্ষমতা দেখা দিচ্ছে সেটার জ্ঞান শিক্ষকের জানতে হবে। তাকে ডায়াগনোস করতে হবে, তার একটা টেস্ট করতে হবে, ডায়াগনস্টিক টেস্ট যাকে বলা হয়, তার কারণ অনুসন্ধান করতে হবে। প্রতিটি শিশুর যে সকল বিষয়ে তারা অক্ষম রয়েছে, যেমন পঠন অক্ষমতা, গাণিতিক অক্ষমতা, এইগুলি সংশোধন করতে কী কী কৌশল অবলম্বন করতে হয় সেই সবগুলা কৌশল অবলম্বন করতে হবে। শিক্ষার্থীকে সিসি করতে হবে, নিরবিচ্ছিন্ন মূল্যায়নের মাধ্যমে তার কীভাবে উন্নতি করা যায় তার জন্য একটা ভালো ব্যবস্থা ওনাকে করতে হবে। সুতরাং উপরের সবগুলি অপশন নাম্বার ডি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তারপর দেখি নিচের অভিজ্ঞাগুলির মধ্যে কোনগুলি শিখন অভিজ্ঞতা পরিমাপ করে। নিচের কয়েকটা অভিজ্ঞা দেওয়া আছে, অভিজ্ঞার মধ্যে কোনটা কি রয়েছে? শিখন অভিজ্ঞতা পরিমাপ করবে নিচের কোনটি? মেট্রোপলিটন অ্যাচিভমেন্ট অভিজ্ঞা, আলেকজান্ডার পাস এলং অভিজ্ঞা, স্ট্যানফোর্ড ডায়াগনস্টিক অ্যারিথমেটিক অভিজ্ঞা, কেবলমাত্র 1, কেবলমাত্র 2, কেবলমাত্র 3, না উপরের সবগুলি? এখান থেকে আপনারা অপশন বিবেচনা করবেন কারেক্ট অ্যান্সার কী হবে। অভিজ্ঞাগুলির মধ্যে কোনগুলা অভিজ্ঞা রয়েছে শিখন অক্ষমতা পরিমাপ করবে? এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। আমি এইমাত্র যেটা বললাম, ডায়াগনস্টিক টেস্ট, শিশুদের কারণ অনুসন্ধান করতে হবে যে সে কেন অক্ষম রয়েছে। ঠিক আছে, তার অক্ষম থাকার পিছনে মূল কারণ কি ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। সুতরাং ট্রান্সফোর্ড ডায়াগনস্টিক অ্যারিথমেটিক অভিজ্ঞা এটা করতে হবে। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেবলমাত্র 3 এই ক্ষেত্রে কারেক্ট হয়ে যাবে। যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা অক্ষম ব্যক্তিদের অধিকার সংক্রান্ত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো। দেখুন ভাই, বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে, কি কি আন্তর্জাতিক সংস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অপশনে রয়েছে। তার মধ্যে কোনটি, অর্থাৎ কোন সংস্থা অক্ষম ব্যক্তিদের অধিকার সংক্রান্ত সিদ্ধান্ত দিয়েছে? তো এটা কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন।
এই প্রশ্নটা আমরা প্রিভিয়াস যে ক্লাস দিয়েছিলাম এই ক্লাসও আমাদের এই প্রশ্নটা ছিল, এটা রিপিটেড প্রশ্ন। তো এটা কারেক্ট আনসার হবে বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, ইউনেস্কো, অর্থাৎ উপরে সবকয়টি যে সংস্থা, সবকয়টি সংস্থা একই কথা লেখা ছিল যে অক্ষম ব্যক্তিদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে, তার জন্য বিভিন্ন সিদ্ধান্ত এই সংস্থাগুলো গ্রহণ করেছে। নিচের কোনটি সঠিক নয়? দেখুন নিচের কোনটি সঠিক নয়। শিক্ষণ অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে করণীয়গুলি হলো, অর্থাৎ শিক্ষণ যে সকল অক্ষমতা রয়েছে, যে সকল শিশুরা শিক্ষণ অক্ষমতা রয়েছে মানে তারা শিখতে পারছে না, সেই শিক্ষার্থীদের পাঠদানের সময় কী কী করণীয় রয়েছে। তো করণীয়গুলো আমরা দেখব এবং কোনটা করণীয় নয় সেটা আমাদের কারেক্ট আনসার হবে, কারণ বলেছে কোনটা সঠিক নয়। এদের জন্য সর্বদা বিশেষ শ্রেণী শিক্ষকের প্রয়োজন, একাধিকবার অনুশীলনের ব্যবস্থা করা প্রয়োজন, সাধারণ শিক্ষার্থীদের মতো বিনোদনমূলক ব্যবস্থা থাকা প্রয়োজন, অধিক সংখ্যক শিক্ষামূলক প্রদীপনের ব্যবস্থা করা প্রয়োজন। এটা অনেক সহজ প্রশ্ন, একটু টাফ নয়, একদম সহজ ইজি। আপনারা একটু ভাবুন এবং কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি বলুন তো। এটা কারেক্ট আনসার কী হতে পারে আপনারা একটু ভেবে কারেক্ট আনসার কী হয় সেটা কমেন্ট বক্সে জানান তো ভাই, একটু ভেবে জানাবেন, ঠিক আছে। যারা শিক্ষণে অক্ষমতা রয়েছে, অর্থাৎ যারা শিক্ষণের ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে, এই শিক্ষার্থীদের যখন আমরা পাঠদান করব তখন আমাদের করণীয় কী? প্রথমত দেখুন, অধিক সংখ্যক শিক্ষামূলক প্রদীপনের ব্যবস্থা করব, মানে যত বেশি আমরা টিএলএম ব্যবহার করে শিশুদেরকে শেখাবো তারা তত ভালো করে জিনিসটা শিখতে পারবে এবং বুঝতে পারবে। সাধারণ শিক্ষার্থীদের মতো তাদেরকে বিনোদনমূলক ব্যবস্থা থাকতে হবে, যাতে ক্লাস করে তারা আরাম পায়, মজা পায়, আনন্দ পায়, সেটা দেখতে হবে। একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথাটি বলিও না, আর একটা কবিতা রয়েছে, অর্থাৎ কি তাদেরকে একাধিকবার অনুশীলনের ব্যবস্থা করতে হবে। এই তিনোটা কিন্তু কারেক্ট, এই তিনোটা কিন্তু আমাদের করতে হবে, আমাদের করণীয়। যারা শিশু অক্ষম রয়েছে তাদের ক্ষেত্রে এই তিনটা আমাদের করতে হবে, কিন্তু করতে হবে না কোনটি? 1 নম্বর, এদের মধ্যে সর্বদা বিশেষ শ্রেণী শিক্ষকের প্রয়োজন। শুধুমাত্র বিশেষ শ্রেণী শিক্ষক যে সব কিছু 100% করে নেবেন আর বাকি শিক্ষকরা যে পারবেন না সেরকম কোনো কথা নয়। সুতরাং অপশন নাম্বার 1 এই ক্ষেত্রে কী হয়ে গেল? কারেক্ট আনসার। নেক্সট দেখুন, নিচের এখানে বলেছে নিচের কোনটা সঠিক নয়, এটাও নিচের কোনটা সঠিক নয়। দেখুন, মানসিক প্রতিবন্ধী বলতে কী বোঝায়? অর্থাৎ এখানে 4টা অপশন রয়েছে, তার মধ্যে 3টা রয়েছে কি মানসিক প্রতিবন্ধী বুঝাচ্ছে, একটা মানসিক প্রতিবন্ধী বুঝাচ্ছে না। সুতরাং অপশন নাম্বার 10 কী হবে? কোয়েশ্চেন নাম্বার 10 আমাদের কি হতে পারে? জন্মগত বা রোগজনিত অথবা আঘাতের কারণে 18 বছর বয়সের পূর্বে অসম্পূর্ণ যদি মানসিক বিকাশ হয় তখন আমরা তাকে মানসিক প্রতিবন্ধী বলতে পারি। যাদের বুদ্ধাঙ্ক 140 বা তার বেশি তাকে আমরা মানসিক প্রতিবন্ধী বলতে পারি। শৈশবে মস্তিষ্ক সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার কারণে মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়, তাকে আমরা মানসিক প্রতিবন্ধী বলতে পারি। মানসিক বিকাশে এমন স্তরে উপনীত হয়েছে, অর্থাৎ তার মানসিক বিকাশটা এমন স্তরে উপনীত হয়েছে যার দ্বারা সামাজিক সে অভিযোজনে ব্যর্থ হয়েছে। তো এখানে কারেক্ট আনসার কোনটি হবে একটু বলুন তো, তাড়াতাড়ি কমেন্ট করবে, কী করছেন ভাই? তাড়াতাড়ি কমেন্ট করুন, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্সে, কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি জানিয়ে দিন ভাই, আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, ঠিক আছে ভাই? দেখুন, মানসিক প্রতিবন্ধী মানে আমরা বলি যাকে কী বলি, আমরা সাধারণ বলি পাগল বা পাগলের কাছাকাছি, তাই না ভাই? পাগলের কাছাকাছি বা পাগল তো আমরা কী বলি? মানসিক প্রতিবন্ধী, ঠিক আছে। অর্থাৎ এক কথা, যার ব্রেইনে আঘাত পেয়েছে, মানসিক সংক্রান্ত আঘাত পেয়েছে, ঠিক আছে। শুধুমাত্র ব্রেইন নয়, বিভিন্ন কারণে তার মানসিক আঘাত লাগতে পারে, ঠিক আছে। যাই হোক, তো দেখুন, জন্মগত বা রোগজনিত কিংবা আঘাতের কারণে যদি 18 বছর বয়সের পূর্বে অসম্পূর্ণ মানসিক বিকাশ হয় তাকে আমরা, অর্থাৎ মানসিক বিকাশটা সম্পূর্ণ হয় না, তখন আমরা তাকে বলবো মানসিক প্রতিবন্ধী। 1 নম্বরটা কারেক্ট। শৈশবে যদি মস্তিষ্কে কোনো আক্রান্ত হয়ে যায় তখন তার মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়, অর্থাৎ কি মস্তিষ্কের বিকাশটা 100% হয় না, তখন তাকে মানসিক প্রতিবন্ধী বলি, এটাও কারেক্ট। তার মানসিক বিকাশ এমন স্তরে উপনীত হয়েছে যার দ্বারা সামাজিক অভিযোজনে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ সে কি মানসিক বিকাশ তার এমন স্তরে পৌঁছচ্ছে যেখানে কি হয়, তার সামাজিক অভিযোজন, অর্থাৎ সমাজের মানুষের সঙ্গে মিলমিশ করতে সে ভালো মতো পারছে না, এটা হবে কারেক্ট। এখানে কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার বি, যাদের বুদ্ধাঙ্ক 140 বা তার বেশি। মনে রাখবেন, যাদের বুদ্ধাঙ্ক 140 বা তার বেশি তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো
প্রতিভাবান শিশু, তাকে আমরা বলবো প্রতিভাবান শিশু, তাকে আমরা মানসিক প্রতিবন্ধী বলবো না। সুতরাং এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, কারেক্ট আনসার কী হয় বলুন তো? প্রাক্কবিক বিশৃঙ্খলাযুক্ত শিক্ষার্থীদের সাধারণত যেসব বিশৃঙ্খল আচরণ দেখা যায় সেগুলো হলো। প্রাক্কবিক বিশৃঙ্খলাযুক্ত শিক্ষার্থীদের সাধারণত যেসব বিশৃঙ্খল আচরণ দেখা যায় সেগুলি কি? অবাধ্যতা এবং একগুঁয়েমি, আক্রমণধর্মিতা, বদমেজাজ, না উপরের সবগুলি? তো দেখুন, কোনো শিশু যদি প্রাক্কবিকভাবে বিশৃঙ্খল হয়ে যায় তবে তার ক্ষেত্রে সবগুলি কিন্তু দেখা যায়। তার মধ্যে অবাধ্যতা থাকবে, একগুঁয়েমি থাকবে, আক্রমণধর্মিতা থাকবে, বদমেজাজ থাকবে, অর্থাৎ উপরের সবগুলি হবে কারেক্ট আনসার। দেখুন, লিখন শিখনে ত্রুটি সংশোধনের ক্ষেত্রে শিক্ষকের করণীয় কী? কোয়েশ্চন নাম্বার 12, কারেক্ট আনসার কী হতে পারে? তাড়াতাড়ি কমেন্ট করুন তো। কোয়েশ্চন নাম্বার 12 আমরা দেখছি। বলুন তো কারেক্ট আনসার কী হতে পারে? লিখনে ব্যবহৃত পেশিগুলিকে শক্তিশালী করা, শিক্ষক শিক্ষার্থীদের বালিতে বা মাটিতে লেখা অনুশীলনে উৎসাহ দিতে পারে। শিক্ষক বলতে পারে যে তোমরা বালির মধ্যে লেখো বা মাটির মধ্যে লেখার প্র্যাকটিস করো। ঠিক আছে ভাই। প্রতিটি অক্ষরের সঠিক আকারগুলি সম্পর্কে শিক্ষার্থী নিতে, প্রতিটি অক্ষরের যেটা সঠিক আকার, ও কত বড় লিখতে হয়, ক কত বড় লিখতে হয়, ব কত বড় লিখতে হয়, ল কত বড় লিখতে হয়, এই যে প্রত্যেকটা অক্ষরের সঠিক আকার, সেই আকার আকৃতিগুলো তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হয়। তারপর অপশন নাম্বার সি কী বলেছে দেখুন, লিখনের অনুশীলনে গুরুত্ব এবং সময় দিতে হবে এবং লাইন টানা কাগজ ব্যবহারে পরামর্শ দেবেন। লাইন টানা কাগজ ব্যবহারে তাকে পরামর্শ দিতে পারেন। এবং অপশন নাম্বার ডি বলেছে কি উপরের সবগুলি। তো কোয়েশ্চন নাম্বার 12-এর কারেক্ট আনসার এখানে কী হবে? কোয়েশ্চন নাম্বার 12-এর কারেক্ট আনসার হবে উপরের সবগুলি ইজ দ্য রাইট আনসার। লিখনে ত্রুটি সংশোধন করতে গেলে তিনি সবগুলা করতে পারেন। এবার দেখুন কোয়েশ্চন নাম্বার 13-এ চলে আসলাম। গণিত শিখনে ত্রুটির ফলে সৃষ্ট অসুবিধা 9 কোনটি? গণিত শিখতে গেলে যেগুলা ভুল হয় তার ফলে যে অসুবিধাগুলো হয়, এখানে অসুবিধা 9 কোনটি? প্রশ্নটা ছোট্ট কিন্তু প্রশ্নটা একটা ট্রিকি প্রশ্ন, মনে রাখবেন। উচ্চারণের অস্পষ্টতা এবং ভাষাগত দক্ষতার অভাব হয়। কোয়েশ্চন নাম্বার 13। গাণিতিক সূত্র এবং ঘটনাগুলি মনে রাখতে না পারা, সংখ্যাগুলি সংগঠনের অসুবিধা এবং সমস্যার সমাধানে কিভাবে গাণিতিক প্রক্রিয়াগুলি সংগঠিত করা প্রয়োজন তা বুঝতে না পারা। 4 নম্বর বলেছে গাণিতিক ধারণা গঠনে অসুবিধা। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হতে পারে? কোয়েশ্চন নাম্বার 13। বড়িয়া কোয়েশ্চন ভাই, এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন পাচ্ছেন ভাই, তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করেন ভাই, খুব তাড়াতাড়ি। কারণ সিটেট পরীক্ষার বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ আমরা প্রতিদিন কন্ডাক্ট করব। প্রত্যেকটা দিন আপনারা ক্লাস পাবেন, 2টি বা 3টি করে ক্লাস পাচ্ছেন প্রতিদিন। তাছাড়া আপনারা পাচ্ছেন মক টেস্ট, তাছাড়া পাচ্ছেন আপনারা পিডিএফ। ঠিক আছে, সাবস্ক্রাইব করে আপনারা যদি নোটিফিকেশন বেল অল করে রাখেন তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা ক্লাস দেখতে পারবেন। ঠিক আছে ভাই, এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন দেখুন এখানে কারেক্ট আনসার কী হতে পারে। দেখুন এখানে বলেছে গণিত শিখনের সমস্যা নয়। তো দেখুন এখানে গাণিতিক ধারণা অসুবিধা, সেটা হতেই পারে। গাণিতিক প্রক্রিয়া বুঝতে না পারে, সেটা হতেই পারে। গাণিতিক সূত্র ঘটনা মনে রাখতে পারছে না, সেটা হতে পারে। কিন্তু গণিত শিখনের ক্ষেত্রে আমরা উচ্চারণের অস্পষ্টতা এবং ভাষাগত দক্ষতার অভাব, সেটা আমরা বলতে পারছি না। সুতরাং এখানে 9 কোনটি? 9 হচ্ছে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। যদি একটি ছাত্রের পঠন, লিখন এবং গণিত শিখনে ত্রুটি থাকে তাহলে একজন শিক্ষক কী করবেন? কোয়েশ্চন নাম্বার 14। শানদার কোয়েশ্চন ভাই, আপনাদের সম্মুখে বড়িয়া কোয়েশ্চন। যদি একজন ছাত্রের পঠন, লিখন এবং গণিত শিখনে ত্রুটি থাকে তাহলে একজন শিক্ষক কী করবেন দেখে নেওয়া যাক। যথাক্রমে লিখন, পঠন এবং গণিতে ত্রুটিগুলি সংশোধনের চেষ্টা করবেন। যথাক্রমে গণিত, পঠন এবং লিখনে ত্রুটিগুলি সংশোধন করবেন। যথাক্রমে পঠন, লিখন এবং গণিতে ত্রুটিগুলি সংশোধনে সচেষ্ট হবেন। একই সঙ্গে গণিত, লিখন এবং পঠনের ত্রুটিগুলি সংশোধনে সচেষ্ট হবেন। কোয়েশ্চেন নাম্বার 14। দেখুন এখানে ক্রমটা লক্ষ্য করুন। পঠন, লিখন এবং গণিত শিখনে ত্রুটি হচ্ছে। এখানেও আমরা সেম টু সেম পঠন, লিখন এবং গণিত
ত্রুটিগুলো সংশোধনের চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 14 কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 15 কী হতে পারে। শ্রেণীকক্ষে গণিত শিক্ষকের অক্ষমতা শনাক্ত করতে শিক্ষক লক্ষ্য রাখবেন। শ্রেণীকক্ষে যদি গণিত শিক্ষণে অক্ষমতা শনাক্ত হয়, যে সে গণিত শিখতে পারছে না, যদি তার অক্ষমতা শনাক্ত হয় তখন সে কী লক্ষ্য করবে। গাণিতিক সংকেতগুলি সঠিকভাবে বুঝতে না পারা, গাণিতিক সংকেতগুলি সঠিকভাবে লিখতে না পারা, সাধারণ গাণিতিক সমস্যাগুলির সমাধানে অসুবিধা বোধ করা, সমস্যার সমাধানের পর্যায়গুলি অনুসরণ এবং তার কারণ নির্ণয়ে ব্যর্থতা, না উপরের সবগুলি। যেহেতু দেখুন গণিত শিক্ষণ বলেছে, এখানে আপনারা ভাববেন স্যার এটা ম্যাথস পেডাগজি চলে আসছে। ইয়েস, ম্যাথস পেডাগজি, কিন্তু আপনাদের কিন্তু সাহিত্যের ক্ষেত্রে চলে আসতে পারে। কারণ কি? কারণ এখানে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করছি? অক্ষমতার টপিক নিয়ে আলোচনা করছি, তাই না? তো বিশেষভাবে শিক্ষার্থী যারা রয়েছে, অক্ষম শিক্ষার্থী রয়েছে, এই টপিক থেকে গণিত শিক্ষণ, ভাষা শিক্ষণ, তারপর বিজ্ঞান শিক্ষণ, বিভিন্ন ধরনের শিক্ষণ আপনাদের আসতে পারে। সেটা নিয়ে বা প্রথম ভাষা শিক্ষণ, দ্বিতীয় ভাষা শিক্ষণ আসতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। একটু বুঝে কারেক্ট অ্যান্সারটা করবেন। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে উপরের সবগুলি। কেননা গণিত শিক্ষণে তো অক্ষমতা, তার মানে গাণিতিক সংকেত বুঝতে পারছে না, লিখতে পারছে না, সাধারণ গাণিতিক সমস্যা সমাধান করতে অসুবিধা বোধ করছে, পারছে না, সমস্যার সমাধানের পর্যায়গুলো অনুসরণ করতে পারছে না, কারণ নির্ণয় করতে ব্যর্থতা হচ্ছে। সুতরাং অপশন নাম্বার ডি উপরের সবগুলি হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 16 কারেক্ট অ্যান্সার কী বলেছি। তো কোয়েশ্চন নাম্বার 16 আমরা দেখি, পঠনে ত্রুটি হলে লিখন শিখনে অসুবিধা হয়। লিখনে ত্রুটি হলে পঠন এবং গণিত শিখনে অসুবিধা হয়। পঠন, লিখন এবং গণিত শিখনের ত্রুটি পরস্পর নিরপেক্ষ। পঠন, লিখন এবং গণিত শিখনের ত্রুটি পরস্পর সম্পর্কিত। এখানে একটু ভাবুন, কারেক্ট অ্যান্সার এখান থেকে দেবেন কোনটা কারেক্ট অ্যান্সার, ABCD। কোন দুইটা সঠিক? এখানে জোড়া জোড়া দিয়েছে, দুইটা দুইটা দিয়েছে। তো এবার আমাদের বলতে হবে কোন দুটা সঠিক হয়েছে। নিচের কোনটা সঠিক? দেখুন, পঠনে যদি ত্রুটি হয় তাহলে লিখনে অসুবিধা হবে। সে যদি পড়তে তার অসুবিধা হয় তাহলে কিন্তু লিখতে অসুবিধা হবে, সেটা কিন্তু কারেক্ট। সে যদি পড়তে পারে না তাহলে কিন্তু লিখতে পারবে না। আর লিখনে ভুল হলে সে যে পড়তে পারবে না তেমন কোনো কথা নয়, সেটা অসুবিধা নাও হতে পারে, সেটা আমরা ক্যান্সেল করলাম। পঠন, লিখন এবং গণিত শিখনের ত্রুটি পরস্পর নিরপেক্ষ। সে হয়তো পড়তে পারছে কিন্তু লিখতে পারছে না, সেটা নিরপেক্ষ কী করে হবে সেটাও আমরা বলতে পারছি না। পঠন, লিখন এবং গণিত শিখনের ত্রুটি পরস্পর একটার সঙ্গে একটা রিলেটেড রয়েছে, সেটা আমরা অবশ্যই বলতে পারি। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার 1 and 4। তারপর দেখুন, গণিত শিখনে ত্রুটি সংশোধনে শিক্ষক নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করবেন। একটা শিশুর যদি গণিত শিখনে সংশোধন হয় তো সেই সংশোধনটা তিনি কিভাবে সমস্যা করবেন, কোন পদ্ধতি অবলম্বন করেন? কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 17 কারেক্ট অ্যান্সার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। সমাধানগুলি পুনর্বার দেখতে বলা, এর ফলে শিক্ষার্থী অসুবিধাজনিত ত্রুটি নির্দিষ্ট করতে পারবে। পদ্ধতি সংক্রান্ত এবং গণনা সংক্রান্ত ত্রুটি নির্ণয়ে ভুল বিশ্লেষণ কৌশলগুলি প্রয়োগ করতে প্রয়োজন। কোনো সমস্যার সমাধানের সঠিক তথ্যগুলি কিভাবে চিহ্নিত করা যায় সে সম্পর্কে শিক্ষার্থীদের বুঝিয়ে দিতে হবে, না উপরের সবগুলি। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে বলুন? কী হবে কারেক্ট অ্যান্সার? শানদার কোয়েশ্চন, মজাদার কোয়েশ্চন, বড়িয়া ফাটাফাটি কোয়েশ্চন ভাই, क्या बात है, क्या बात है भाई। কোয়েশ্চন নাম্বার 17 কারেক্ট অ্যান্সার কী হবে দেখুন। দেখুন, গণিত শিখনে তার সমস্যা হচ্ছে, এই সমস্যা যদি সমাধান করতে চাই শিক্ষক কোন পদ্ধতি অবলম্বন করবেন? সমস্যাগুলো তিনি বারবার তাকে দেখতে বলবেন এবং যেখানে অসুবিধা হচ্ছে সেটা যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন। 100% কারেক্ট। পদ্ধতি সংক্রান্ত এবং গণনা সংক্রান্ত যদি ত্রুটি নির্ণয়ে ভুল বিশ্লেষণ হয় তাহলে তার কৌশলগুলো প্রয়োগ করা প্রয়োজন, যে কোন কৌশলগুলো অ্যাপ্লাই করলে আমাদের সেই ভুলগুলো সংশোধন হবে, এটাও আমাদের দেখতে হবে। কোনো সমস্যা সমাধানে যদি সঠিক তথ্যগুলি চিহ্নিত করা, কিভাবে চিহ্নিত করা যায় তা শিক্ষার্থীদের বুঝিয়ে দিতে হবে। যে কোথায় ভুল হয়েছে সেটা আমরা কী করে বুঝবো, সেটা যদি শিক্ষার্থীরা জানে তাহলে সে পরবর্তী সময় ভুল করবে না, এটাও কারেক্ট। সুতরাং উপরের সবগুলি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটি অটিজমের লক্ষণ নয়? দেখুন, অটিজম থেকে প্রশ্ন আসছে, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অটিজম অন্যের সঙ্গে সম্পর্কের অভাব, কল্পনা শক্তির অভাব, অত্যাধিক সক্রিয়, বিমূর্ত ধারণা গঠনে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। অটিজম মানে কি? অটিজম হচ্ছে একটি ডিসেবিলিটিস, একটি অক্ষমতা।
একটি অক্ষমতা, তাই না? অটিজম হচ্ছে কি অক্ষমতা, আর কিছু জানার দরকার নেই, আপনারা আপাতত জেনে রাখুন অটিজম মানে অক্ষমতা। তো এই অক্ষমতার মধ্যে দিয়া এখানে অপশন কোনটা কারেক্ট হবে? দেখুন বলেছে কি অন্যের সঙ্গে সম্পর্কের অভাব মানে অক্ষমতা রয়েছে, কল্পনা শক্তির অভাব মানে এখানে অক্ষমতা রয়েছে, বিমূর্ত ধারণা গঠনের দীর্ঘ সময়ের প্রয়োজন হয় মানে তাড়াতাড়ি করতে পারে না, এখানে তার সমস্যা রয়েছে, অক্ষমতা রয়েছে। অর্থাৎ তিনটা হচ্ছে অটিজমের লক্ষণ, কিন্তু নয় কোনটা? অত্যাধিক সক্রিয়। সে যদি অত্যাধিক অ্যাক্টিভ হয়, সে যদি যদি অ্যাডভান্স হয়ে যায় তাহলে সে কী করে পিছিয়ে থাকবে? যদি অ্যাক্টিভ থাকে 100% যদি অ্যাক্টিভ থাকে, অনেক বেশি সক্রিয় থাকে, তাহলে সে কি অ্যাক্টিভ থাকবে? আর সে কি তার সমস্যা থাকবে? সমস্যা থাকবে না। আর অটিজম মানেই হচ্ছে সমস্যা হবে। ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অত্যাধিক সক্রিয়। এবার দেখুন সঠিক উত্তরটা নির্দিষ্ট করো। কোয়েশ্চন নাম্বার 19 কারেক্ট অ্যান্সার কী হবে? বদির ও কানে খাটো শব্দ দুটি একই অর্থে ব্যবহৃত হয়। বদির এবং কানে খাটো এই দুটো শব্দ একই অর্থে ব্যবহৃত হয়। বদির কোনোভাবেই শুনতে পায় না, কানে খাটো যন্ত্রের সাহায্যে শুনতে পায়, উভয়ই শ্রবণ প্রতিবন্ধী বলে বিবেচিত হয়। বদির শিক্ষা গ্রহণে অক্ষম, কানে খাটোর শিক্ষা লাভে সক্ষম। এখানে সঠিক উত্তর কোনটা হবে? কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। এখানে কারেক্ট আনসার হবে উভয়ই শ্রবণ প্রতিবন্ধী। কেউ যদি বদির হয় বা কানে খাটো হয়, দুটাই কিন্তু কী বলবো আমরা? এই দুটা শ্রেণীকেই আমরা কি বলতে পারি? শ্রবণ প্রতিবন্ধী বলে বিবেচিত করতে পারি। বদির শিশুদের শিক্ষার জন্য প্রয়োজন হলো, যারা বদির শিশু আছে তাদের শিক্ষার জন্য প্রয়োজন কি? ভাষার বিকাশ, কথা বলা শেখানোর জন্য কম্পন এবং স্পর্শ অনুভূতির মাধ্যমে ব্যবহার করা, অন্যের কথা বোঝার জন্য কথা বলার সময় ঠোঁট ও মুখের ভঙ্গির উপর প্রশিক্ষণ দান, না উপরের সবগুলি? কোয়েশ্চন নাম্বার 20 কারেক্ট আনসার কি হতে পারে? বধির মানে কি? আমরা এইমাত্র দেখলাম যে বধির মানে কি? কানে কম শুনছে, তাই না? তো তাদের জন্য আমরা শিক্ষার ক্ষেত্রে কি প্রয়োজন? ভাষার বিকাশ ডেভেলপ করতে হবে। তাই এটা কানে শুনছে না কিন্তু মুখে তো বলতে পারবে ভাই। কানে শুনছে না ঠিক আছে, মুখে তো বলতে পারবে। তো মুখে বলতে পারবে, ভাষার বিকাশ করতে পারবে। কথা বলা শেখানোর জন্য তাকে আমরা কম্পন বা স্পর্শ অনুভূতির ব্যবহার করতে পারি। অন্যের কথা বোঝার জন্য, অর্থাৎ সে কানে শুনছে না কিন্তু আমার কথা সে বুঝবে কি করে, তাকে আমি অঙ্গভঙ্গি করিয়ে বা আমার ঠোঁট এবং মুখ লড়িয়ে তাকে আমি বুঝাতে পারি বা প্রশিক্ষণ দান করতে পারি। সুতরাং উপরে সবগুলি অপশন নাম্বার 20 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখে নেওয়া যাক কোয়েশ্চন নাম্বার 21 কি বলেছে ভাই। মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস অস্থি সেটা কি? সেটা কোথায় অবস্থিত থাকে? মেলিয়াস বলুন, ইনকাস বলুন এবং স্টেপিস অস্থি সেটা বহিঃকর্ণে, মধ্যকর্ণে, না মস্তিষ্কের শ্রবণ কর্ণে, না অন্তঃকর্ণে? সেটা আপনাদের জানার খুব প্রয়োজন আছে ভাই, সেটা আমরা অনেকে জানি না। কোয়েশ্চন নাম্বার 21। এটা কারেক্ট আনসার হবে মধ্যকর্ণে অবস্থিত। নিচের কোনটা সঠিক নয়? কানে খাটো শিশুদের জন্য প্রয়োজন হলো, যারা কানে কাটো শিশু রয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োজন হলো, কিন্তু এখানে দেখবেন প্রশ্নের মধ্যে সমস্যা আছে। এখানে আমরা আনসার বের করতে হবে যে কানে কাটো শিশুদের শিক্ষার জন্য কোনটা প্রয়োজন নয় সেটা বার করতে হবে। কারণ কি? কারণ অপশনে বলেছে কোনটা সঠিক নয়। স্বাভাবিক ও কানে খাটো শিশুদের একই সঙ্গে শিক্ষা দিতে হবে, শ্রবণ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, স্পর্শ ইন্দ্রিয়ের প্রয়োজন, ঠিক আছে, তারপর উষ্ঠপটন শেখাতে হবে। এবার দেখুন কারেক্ট আনসার কী হচ্ছে। কানে খাটো মানে কি? সে কানে শুনতে পাচ্ছে না, সে তো চোখে দেখতে পাচ্ছে, তাই না? তো যে সকল ব্যক্তি চোখে দেখতে পায় না, যাদের শ্রবণ ইন্দ্রিয় খারাপ, দর্শন ইন্দ্রিয় খারাপ, দুঃখিত, দর্শন ইন্দ্রিয় খারাপ, যারা দেখতে পায় না তাদের জন্য স্পর্শ ইন্দ্রিয় ব্যবহার করা, অর্থাৎ তারা টাচিংয়ের মাধ্যমে তারা বুঝতে পারে, শিখতে পারে ব্রেল পদ্ধতির মাধ্যমে। কিন্তু সে তো এখানে কানে খাটো, তো তার জন্য আমরা স্পর্শ ইন্দ্রিয় অনুশীলন কেন করাবো? সুতরাং এটা সঠিক নয়। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। শ্রবণ প্রতিবন্ধী শনাক্তকরণে শিক্ষক লক্ষ্য রাখবেন। একজন শিশু যদি শ্রবণ প্রতিবন্ধী হয়, তো সেই শ্রবণ প্রতিবন্ধী শিশুটা শনাক্ত করতে গেলে শিক্ষক কি লক্ষ্য রাখবেন? মৌখিকভাবে পাঠদানকালে শিক্ষার্থী অমনোযোগী বা বারবার বলার জন্য অনুরোধ করে, জুড়ে জুড়ে কথা বলে, শিক্ষক এবং বক্তার ঠোঁটের দিকে বিশেষ নজর দেয়, না উপরের সবগুলি?
শ্রবণ প্রতিবন্ধী মানে কেউ যদি শুনতে না পায় তাহলে ওই শিশুটা শনাক্তকরণে শিক্ষক লক্ষ্য রাখবেন। এখানে কারেক্ট আনসার হবে উপরের সবগুলি। মৌখিকভাবে পাঠদানকালে শিক্ষার্থী অমনোযোগী বারবার বলার জন্য অনুরোধ করে। সে বুঝতে পারছে না, তাকে বারবার আপনি বলুন, সে এক কথাটা বুঝতে পারে না, অর্থাৎ সে যেহেতু সে শুনতে পাচ্ছে না, তাই আপনি যদি বারবার বলুন, ইশারা দিয়ে যদি বলুন, তখন সে বোঝার চেষ্টা করে, সে জুড়ে জুড়ে কথা বলার চেষ্টা করে। তারপর দেখুন শিক্ষক এবং বক্তা ঠোঁটের দিকে বিশেষ নজর দেয়, কারণ ঠোঁট দিয়ে সে বুঝতে পারে যে কী শব্দ উচ্চারণ করছে, সেটা সে বোঝার চেষ্টা করে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখুন নিচের কোনটা সঠিক নয়। শ্রবণ প্রতিবন্ধীর বৈশিষ্ট্য হলো, শ্রবণ প্রতিবন্ধীদের কি বৈশিষ্ট্য? শিক্ষার্থী চঞ্চল প্রকৃতির এবং অতি সক্রিয় হয়, ভাষা বিকাশে পিছিয়ে থাকে, এদের পিতামাতার মধ্যে অন্তত একজন শ্রবণ প্রতিবন্ধী হবে, উচ্চারণে ত্রুটিপূর্ণ। কোনটা সঠিক নয় বলুন? শ্রবণ প্রতিবন্ধীর বৈশিষ্ট্য নয় কোনটি? শ্রবণ প্রতিবন্ধী যারা রয়েছে সেই সকল শিক্ষার্থী চঞ্চল প্রকৃতির হয় এবং অতি সক্রিয় হয়, আমি মানলাম। ভাষা বিকাশে তারা পিছিয়ে থাকে, শ্রবণ করতে পারছে না, আলটিমেটলি তো শুনতে পারছে না, ভালো করে বুঝতে পারছে না, ভাই ভাষা বিকাশে তো পিছিয়ে থাকবেই, সাধারণ কথা। উচ্চারণে ত্রুটি থাকবে, ভালো করে শুনতে পারছে না তো উচ্চারণ কী করে করবে? আমরা যত ভালো করে শুনবো তত ভালো করে বলবো, ঠিক আছে? অর্থাৎ যত ভালো লিসেনিং করবো তত ভালো স্পিকিং করতে পারবো, সোজা কথা। কিন্তু তার মা বাবার মধ্যে একজন যে শ্রবণ প্রতিবন্ধী হতেই হবে সেরকম কিন্তু কথা নয়। এমন কেস দেখেছি যার পরিবারে কেউ শ্রবণ প্রতিবন্ধী নয়, কিন্তু শিশুটা শ্রবণ প্রতিবন্ধী জন্ম লাভ করেছে। সুতরাং এটা যে কম্পালসারি হতে হবে সেরকম কোনো কথা নয়। সুতরাং অপশন বা সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ডেসিমলের প্রেক্ষিতে বধির এবং কানে খাটের মধ্যে পার্থক্য কী? দেখুন, শব্দ মাপার যেটা একক তাকে বলা হয় ডেসিবল। তো সেই ডেসিবলের প্রেক্ষিতে বধির এবং কানে খাটের মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? কোয়েশ্চন নাম্বার 25। বধিরের শ্রবণ ক্ষমতা সাধারণত 80 ডিবি অর্থাৎ 80 ডেসিবল এবং কানে খাটোর শ্রবণ ক্ষমতা থাকে 79 ডিবির মধ্যে। বধিরের শ্রবণ ক্ষমতা সাধারণত 75 ডেসিবল এবং কানে খাটোর শ্রবণ ক্ষমতা 35 ডেসিবল থেকে 74 ডেসিবলের মধ্যে। বধিরের শ্রবণ ক্ষমতা সাধারণত 60 ডেসিবলের মধ্যে এবং কানে খাটোর শ্রবণ ক্ষমতা থাকে 35 ডেসিবেল থেকে 59 ডেসিবেলের মধ্যে। অপশন নাম্বার ডি উপরে কোনোটি শুদ্ধ নয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি? 25। আপনারা জেনে রাখুন যে বধির এবং কানে খাটো যে দুই ধরনের ব্যক্তি রয়েছে, এই দুজন ব্যক্তি কিন্তু কানে শুনতে পায় না, কিন্তু যারা বধির রয়েছে তারা সাধারণত তাদের শ্রবণ ক্ষমতা থাকে 80 ডেসিবল, আর যারা কানে খাটো রয়েছে তাদের শ্রবণ ক্ষমতা থাকে 79 ডিবির মধ্যে, ঠিক আছে? একটু কম থাকে, যারা কানে খাটো রয়েছে তাদের শ্রবণ ক্ষমতা একটু কম থাকে, আর যারা বধির তাদের শ্রবণ ক্ষমতা এই কানে খাটোর তুলনায় একটু বেশি থাকে। এই পয়েন্টটা ভালো করে ক্লিয়ার নোট ডাউন করবেন। শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষায় শিক্ষকের ভূমিকা হলো, শ্রবণ প্রতিবন্ধী যারা রয়েছে তাদের শিক্ষায় শিক্ষকের ভূমিকা কি? শ্রেণীকক্ষে যদি কানে খাটো বা বধিরতার লক্ষণযুক্ত কোনো শিক্ষার্থী শিক্ষকের নজরে আসে, তাই অবিলম্বে তার অভিভাবককে জানাবেন যে আপনার সেই শিশুটা বা আপনার সেই বাচ্চাটা কি হচ্ছে ভাই, সে কানে খাটো বা বধিরতার লক্ষণে দেখা দিচ্ছে। কোয়েশ্চন নাম্বার 26। এই ধরনের শিক্ষার্থীকে সামনের বেঞ্চে বসানো। বোর্ডে লেখার সময় শিক্ষক জোরে জোরে উচ্চারণ করবেন, পাঠদানের সময় যতটা সম্ভব অর্থপূর্ণ অঙ্কিভঙ্গি করবেন। উপরের সবগুলি কারেক্ট আনসার কি বলুন? 100% কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। শ্রেণীকক্ষে যদি কানে খাটো এবং বধিরতার লক্ষণযুক্ত কোনো শিক্ষার্থী শিক্ষকের নজরে আসে তখন তাকে তার অভিভাবককে জানাতে হবে। এই ধরনের শিক্ষার্থীকে সামনের বেঞ্চে বসাতে হবে। বোর্ডে লেখার সময় শিক্ষক জোরে জোরে উচ্চারণ করবেন এবং পাঠদানের সময় অঙ্গি ভঙ্গির মাধ্যমে তিনি বুঝাবেন, যাতে করে যারা কানে শুনতে পাচ্ছে না তারাও যদি সেই অঙ্গি ভঙ্গির মাধ্যমে কিছুটা বুঝে নিতে পারে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষায় সমন্বয়করণ পদ্ধতি ব্যবহারে সাধারণ কর্তৃপক্ষের ভূমিকা হলো, যারা শ্রবণ প্রতিবন্ধীর যারা শিক্ষায় সমন্বয়করণ রয়েছে তাদের পদ্ধতি ব্যবহারে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা কী? শ্রবণ প্রতিবন্ধী যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের কী ভূমিকা রয়েছে? কোয়েশ্চন নাম্বার 27।
সাধারণ বিদ্যালয়ের শ্রবণ প্রতিবন্ধী শিশুদের সমন্বিতকরণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ এই বিদ্যালয়ে যারা শ্রবণ প্রতিবন্ধী তারা যাতে ভালো করে একটা ভালো সবার সাথে মিলমিশের ব্যবস্থা থাকতে পারে সেটা থাকতে হবে। সাধারণ শিক্ষকদের শ্রবণ প্রতিবন্ধী শিশুদের সমন্বয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ কি শিক্ষকদেরও প্রশিক্ষণ দিতে হবে যাতে যারা এই ধরনের কানে শুনতে পায় না তাদেরকে সাধারণের সঙ্গে মিলেমিশে আমরা কী করে শিক্ষাদান করতে পারি, তাদের প্রশিক্ষণ দেওয়া জরুরি। বিদ্যালয়ে গ্রন্থাগারে শ্রবণ প্রতিবন্ধীদের উপযোগী বিভিন্ন পুস্তক এবং এদের শিক্ষার জন্য বিভিন্ন যন্ত্রপাতির সুবন্দোবস্ত করতে হবে, অর্থাৎ বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে যারা শুনতে পায় না তাদের জন্য বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে তারা শোনার ব্যবস্থা করে, এবং বিভিন্ন বিদ্যালয়ে গ্রন্থাগারের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ তারা দেখতে পাবে তো দেখতে পেয়ে যাতে তারা জিনিসটা বুঝতে পারে। অর্থাৎ একটা গল্প রয়েছে, গল্পটা অনেকগুলা যদি একের পর এক যদি আমরা পিকচার দিয়ে যদি জিনিসটা বুঝিয়ে দিই তাহলে কিন্তু গল্পগুলো তারা বুঝতে পারে। সুতরাং কোয়েশ্চন নাম্বার ডি অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষণের জন্য শিক্ষকের যোগ্যতা হতে হবে। এখানে কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 28 বলুন তো। একজন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দান করতে গেলে একজন শিক্ষকের কি যোগ্যতা হওয়া চাই এটা আপনার জানা প্রয়োজন ভাই। দৃষ্টিশক্তি ছাড়া অন্য সব ইন্দ্রিয় স্বাভাবিক এবং সাধারণভাবেই অধিক সক্রিয় সম্বন্ধে সচেতন থাকতে হবে। একজন টিচার অলরাউন্ড ডেভেলপমেন্ট হতে হবে, বিশেষভাবে প্রশিক্ষণ থাকতে হবে যে দৃষ্টি প্রতিবন্ধী কীভাবে শিক্ষাদান করতে হবে তার একটা কী থাকতে হবে, একটা প্রশিক্ষণ থাকতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বৃদ্ধি এবং বিকাশ কিভাবে ঘটানো যায় তার একটা সম্যক জ্ঞান থাকতে হবে। সুতরাং উপরের সবগুলি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটি সঠিক নয়? এবার দেখুন কোনটা সঠিক নয়। দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ হল, দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ হলো পৃথক শ্রেণী, খেলার শিক্ষক, ভ্রাম্যমাণ শিক্ষক না সমন্বিত শিক্ষা ব্যবস্থা। কোয়েশ্চন নাম্বার 29। দৃষ্টি প্রতিবন্ধী যারা দেখতে পায় না তাদের সঙ্গে শিক্ষক সকলের সঙ্গে তিনি খেলাধুলা কি করে করবেন? তো এটা সঠিক নয়। কারেক্ট আনসার হচ্ছে কি খেলার শিক্ষক। তাদের ক্ষেত্রে তিনি শিক্ষক পৃথক শ্রেণী নিতে পারেন, ভ্রাম্যমাণ শিক্ষক হতে পারেন, সমন্বিত শিক্ষা ব্যবস্থা হতে পারে, কিন্তু খেলার শিক্ষক এখানে হতে পারে না। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দানের ক্ষেত্রে সাধারণ শিক্ষকদের ভূমিকা হলো, যারা দৃষ্টি প্রতিবন্ধী শিশু রয়েছে তাদের শিক্ষাদানের ক্ষেত্রে সাধারণ শিক্ষকদের কি ভূমিকা? সাধারণ বিদ্যালয়ে স্বাভাবিক শিশুদের পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের ভর্তির দায়িত্ব নিতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। শিক্ষককে স্বাভাবিক এবং দৃষ্টি প্রতিবন্ধী উভয় প্রকার শিক্ষার্থীর সঙ্গে সমান ব্যবহার করতে হবে না উপরের সবগুলি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখুন এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, বিশেষজ্ঞ আমরা প্যাডাগজির ক্লাসে সবসময় বলে রাখি যে কোনো বিশেষজ্ঞ আমাদের প্যাডাগজির ভাষায় নেগেটিভ বিশেষজ্ঞ, ঠিক আছে? আমরা কোনো একজন বিশেষজ্ঞ দিয়ে ক্লাস দান করাবো বা একজন বিশেষজ্ঞ স্পেশাল ক্লাস, স্পেশাল টিচিং বা স্পেশাল টিচার আমরা নিয়োগ করবো না। কিন্তু যদি প্রতিবন্ধী শিশু হয়, যদি হ্যান্ডিক্যাপ শিশু হয় বা অক্ষমতা শিশু হয় তবে তাদের জন্য কিন্তু বিশেষজ্ঞের প্রয়োজন আছে। এই ক্ষেত্রে কিন্তু যদি প্রতিবন্ধী শিশু হয় তো এই ক্ষেত্রে বিশেষজ্ঞটা পজিটিভ ওয়ার্ড হবে। আদারওয়াইজ নর্মাল ক্লাসরুমে যদি প্রতিবন্ধী না হয় তাহলে বিশেষজ্ঞ হবে নেগেটিভ ওয়ার্ড। তো এই ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। তো দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের স্কুলে ভর্তি দায়িত্ব দিতে হবে, তাদের ক্ষেত্রে সমান ব্যবহার করতে হবে। সুতরাং উপরের সবগুলি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাসের সম্পূর্ণ আনসার কি দেখতে পাচ্ছেন। এই সবগুলা ক্লাসের পিডিএফ যে ক্লাস পিডিএফ দেখালাম, যে পিডিএফ দিয়ে ক্লাস করছি, এই সবগুলা ক্লাস এবং সবগুলা ক্লাসের পিডিএফ এবং 50+ মক টেস্ট আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাচ্ছেন। তো যদি এই চ্যানেলে এক্ষণে আমাদের সঙ্গে সংযুক্ত না হন তাহলে আমাদের পেইড ভার্সন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এখানে আমরা সবগুলা পিডিএফ প্রোভাইড করে থাকি সবগুলা ক্লাসের, তাছাড়া বিভিন্ন মক টেস্ট দিয়ে থাকি, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করে থাকি। আপনাদের যে সমস্ত ডাউট থাকে সেটা আমরা ডাইরেক্টলি সরাসরি আমরা সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার একবার কথা বলছি অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ। আমাদের সাথে থাকবেন।